আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। অনুপাত ও সমানুপাত 11.2 অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে ধারাবাহিক অনুপাত এবং সমানুপাতিক ভাগ। আজকে এই বিষয়গুলো আলোচনা করব এবং এর রিলেটেড কিছু ম্যাথ করব। তো চলো শুরু করা যাক। অর্থাৎ 11.1 আমরা অনুপাত সমানুপাত সম্পর্কে জেনেছি। এবার আমরা ধারাবাহিক অনুপাতটা জানব। ধারাবাহিক অনুপাতটা কি? দুইটি অনুপাত যদি ক:/খ এবং খ:/গ আকারের হয়, তাহলে সেটাকে একত্রে ক, খ এবং গ আকারে যদি লেখা যায়, একে বলা হয় ধারাবাহিক অনুপাত। মনে করো দুইটা অনুপাত 1:2 আর 3:4। এখন এখানে এটাকে প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত বলবো। আমরা জানি এটা হচ্ছে পূর্ব রাশি, এটা উত্তর রাশি। দুইটাকে ধারাবাহিক বানাতে হলে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ এভাবে 1:3:2:3 3:6 হবে। আর এই ক্ষেত্রে দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ 3:2:4:2 হয়ে যাবে 6:8। এটাকে একত্রে আমরা লিখব 3:6:8। এটাই হলো আমার ধারাবাহিক অনুপাত। এটা কেন করা হয়? মনে করো তুমি ক:/খ এর অনুপাত লিখলে 1:2 আর খ:/গ এর অনুপাত লিখলে 3:4। এখন তিনটাকে আমি কি বানাবো? ক:/খ:/গ। কিন্তু খেয়াল করো, খ এর অনুপাত এখানে চলে আসে 2 আর এখানে 3। তো একই জিনিস, একটা জিনিস একজনকে দুই ভাগে কি ভাগ করে দেওয়া যাবে না। সেজন্য একরকম করার জন্য আমরা ধারাবাহিক অনুপাত করি। মনে করো রাশি s কে a:b:c:d অনুপাতে ভাগ করতে হলে আমাকে কি করতে হবে? s কে যে টোটাল 4টা অনুপাত এর যোগফল করতে হবে। ওই অংশটা দ্বারা s কে ভাগ করে এর সাথে গুণ করে দিব। সেক্ষেত্রে আমার প্রথম অংশ হবে s এর প্রথম জনের অংশ ডিভাইডেড বাই সবার অংশের যোগফল। লিখতে পারি sa/a + b + c + d। দ্বিতীয় জনের অংশ লিখবে সেই নির্দিষ্ট সংখ্যা, অর্থাৎ s এর দ্বিতীয় জনের অংশ ডিভাইডেড বাই সবার অংশের যোগফল sb/a + b + c + d। তাহলে তৃতীয় জনের অংশ হবে s এর তৃতীয় জনের অংশ ডিভাইডেড বাই সবার অংশের যোগফল a + b + c + d, অর্থাৎ sc/a + b + c + d। আর চতুর্থ জনের অংশ হবে এর চতুর্থ জনের অংশ বাই সবার অংশের যোগফল sd সবার অংশের যোগফল। এভাবেই আমরা প্রত্যেকের অংশের মান বের করতে পারি। এবার আসো, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক করব। বলা আছে কি, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এখানে কি বলা আছে? বর্গক্ষেত্র। আমরা জানি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান হয়। ধরে নিলাম সেটা a। লেখো ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a কিংবা x, যে কোনোটাই তুমি ধরতে পারো। ধরলাম a একক, যেহেতু কোনো একক নেই
তার জন্য একক কথাটা লিখলাম। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, যে বাহু দেওয়া আছে অর্থাৎ এ ধরলাম তার বর্গ স্কয়ার। লেখো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার বর্গ একক। এবার বলছে 20% বৃদ্ধি পায় কার পরিমাণ, বাহুর পরিমাণ। এখানে বাহু আছে এর 20% বৃদ্ধি পাবে। মনে করো এ আমার কলম, আমি এর 20% বৃদ্ধি নিব, অর্থাৎ 20% বড় অংশটুকু এর নিব। তাহলে এটা যা থাকবে এর সাথে আরও 20% আমি অ্যাড করব। তাহলে এটা আমার থাকলো প্লাস দিয়ে এত এর 20% লিখব। লেখো 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে যা দেয়া আছে এ প্লাস এর 20%, যেহেতু বৃদ্ধি সেজন্য প্লাস হবে এর 20%, এত একক। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে লিখে নেই। এ প্লাস এর পার্সেন্ট উঠাতে হলে কী করতে হয়, পার্সেন্ট বলতে 1/100, আমরা লিখব 20/100। এত একক। তাহলে 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য পেলাম 6a/5 একক। এবার লেখো 20% বৃদ্ধিতে ক্ষেত্রফলটা কি হবে, পরিবর্তন হবে। নতুন যে বাহুর দৈর্ঘ্য পেলাম তার বর্গ হয়ে যাবে, স্কয়ার লাগবে। তাহলে 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম, 6a/5 এত এর হোল স্কয়ার বর্গ একক। এটাকে লিখলে আমরা লিখতে পারি 6 6 36 এ স্কয়ার, আর উপর হবে নিচে হবে 25 এত বর্গ একক। তোমাকে বের করতে বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমরা দেখি 20% বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পেল, নতুন যে ক্ষেত্রফল পেলাম এর থেকে আগের ক্ষেত্রফলটা বাদ দিলেই তো পেয়ে যাব কতটুকু বৃদ্ধি পেল। লেখো ক্ষেত্রফল বৃদ্ধি পায় মাইনাস আগের যে ক্ষেত্রফলটা অর্থাৎ এ স্কয়ার এত বর্গ একক, কত হবে 25। কত হয় 11 এ স্কয়ার বাই 25 এত বর্গ একক। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল কত পেলাম, 11 এ স্কয়ার বাই 25। শতকরা কত বৃদ্ধি পেল, এই ক্ষেত্রফলটা কত থেকে বৃদ্ধি পেল, আগে যা ছিল অর্থাৎ এ স্কয়ারে বৃদ্ধি পেল 11 এ স্কয়ার বাই 25। তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে, আমরা লিখতে পারি এ স্কয়ারে বৃদ্ধি পেল 11 এ স্কয়ার বাই 25, একে বৃদ্ধি পেল, একে কত বৃদ্ধি পেল সেটা, এবং 100-তে কত বৃদ্ধি পেল। আমরা ওইভাবে না লিখে একটু সহজভাবে লিখে নেই। লিখব অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায়
কি লিখব? বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল। মূল ক্ষেত্রফল ইন্টু 100%। এটা ওই অংশ থেকে অবশ্যই সহজ, এজন্য এভাবেই লিখবে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল কত পেলাম? 11a² বাই 25। আর আমার মূল ক্ষেত্রফল কত ছিল? a²। a² লেখো ইন্টু 100%। এটাকে ভেঙে লেখো 11² বাই 25, আর এটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই a² ইন্টু 100%। পার্সেন্ট থাকবে, যেহেতু আমাকে শতকরা বলছে সুতরাং পার্সেন্ট থাকবে। স্কোয়ার কাটো, 25 দিয়ে 100কে কাটলে হয় 4, 4 দিয়ে 11কে 44, কত হবে? 44%। তাহলে শতকরা বৃদ্ধি পেল 44%। আশা করি আজকের ম্যাথগুলো ভালো। এই ম্যাথটা দেখো, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13, আর এখানে পরিসীমা দেওয়া আছে 30 সেন্টিমিটার। পরিসীমা মানে কি? একটা ত্রিভুজে 3টা বাহুর যোগফল। তাহলে এখানে যেহেতু বাহুগুলো অনুপাতে দেওয়া আছে, তার মানে কি হবে? এর প্রত্যেকটার সাথে একটা গসাগু থাকবে। যদি সেটা x হয় তাহলে লিখব, মনে করি ক নাম্বারে কি বলেছে? ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন বেধে ত্রিভুজটি কি ধরনের হবে তা লিখতে বলছে। তো আমাকে ত্রিভুজ অঙ্কন করতে হলে আমার প্রথমে আগে দেখতে হবে যে এটা কি ত্রিভুজ, সেটা আইডেন্টিফাই করে তারপর আমি অঙ্কন করব। তাহলে লেখো, মনে করি ত্রিভুজের বাহুগুলো যেহেতু অনুপাতে দেওয়া, সেজন্য এগুলোর সাথে x দিয়ে লিখব। 5x, 12x এবং 13x সেন্টিমিটার। আমার একক দেওয়া আছে সেন্টিমিটার, সেজন্য সেন্টিমিটার। আর 3টা বাহুর যোগফল কার সমান হবে? এর পরিসীমার সমান হবে। লেখো প্রশ্ন মতে 5x প্লাস 12x 13x, 3টা বাহুর যোগফল 30 সমান হবে। এখানে একটু সাইড নোট দাও। ত্রিভুজের 3 বাহুর যোগফল ওই ত্রিভুজের পরিসীমার সমান। পরিসীমার সমান। তো এখান থেকে x এর ভ্যালু বের করো, কত হবে? 30x ইকুয়াল 30, অর্থাৎ x ইকুয়াল 1। এই x এর ভ্যালুটা এখানে যদি আমরা বসাই তাহলে আমরা ত্রিভুজের 3টা বাহু পেয়ে যাব। লেখো অতএব ত্রিভুজের 3টি বাহু বাহুগুলো 5 into 1, 12 into 1, 13 into 1 এত সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। প্রথমে বলেছে ত্রিভুজটি অঙ্কন করো। যেহেতু আমি 3টা বাহু পেয়ে গেলাম, তো লেখো নিচে ত্রিভুজটি অঙ্কন করা হলো। ত্রিভুজটি
এটাকে 13 সেন্টিমিটার, আর বাকি দুইটাকে তুমি 5 এবং 12 কল্পনা করো। তাহলে যেহেতু এটা ছোট, এটাকে 5 সেন্টিমিটার দাও, আর এটা যেহেতু বড় তার মানে 12 সেন্টিমিটার দাও। তাহলে আমার ত্রিভুজটা হয়ে গেল ABC একটি ত্রিভুজ। এখন এখান থেকে আমাকে বের করতে হবে কোণ বেধে ত্রিভুজটা কি। বলা আছে কোণ বেধে ত্রিভুজটি কী ধরনের তা লেখো। তাহলে এবার লেখো, যেহেতু AC স্কোয়ার সমান এখানে কত, AC এর মান কত পেয়েছি 13 সেন্টিমিটার। লেখো 13 স্কোয়ার। 13 স্কোয়ারকে আমরা কি লিখতে পারি 19169। এটাকে আমরা দুইটা সংখ্যার বর্গ, অর্থাৎ দুইটা সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায়, এরকম দুইটা সংখ্যার যোগফল আকারে লিখব। তাহলে 144, এটাকে আমরা বর্গমূলে লিখলে 12 লিখতে পারি, অর্থাৎ 12 স্কোয়ার সমান 144। আর এর সাথে কত প্লাস করব 25, অর্থাৎ 5 স্কোয়ার সমান 25, যেটা কিনা এই দুইটা বাহু পাবো। দেখো 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 12 স্কোয়ার মানে AB স্কোয়ার, আর 5 স্কোয়ার মানে BC স্কোয়ার। তো আমরা জানি যে AC স্কোয়ার ইকুয়াল AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা কার সূত্র? পিথাগোরাসের সূত্র। লিখে নাও, যেহেতু ত্রিভুজটি পিথাগোরাসের সূত্র সমর্থন করে, পিথাগোরাসের সূত্র সমর্থন করে, তাহলে এই কোণ বেধে ত্রিভুজটা কি হবে? সুতরাং কোণ বেধে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। যেটা আমার প্রশ্নে বলা আছে। খ নাম্বারে বলেছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য আর ক্ষুদ্রতর বাহুটাকে প্রস্থ ধরবে। এখানে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট হবে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গ, আয়তক্ষেত্রের কর্ণটা হবে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য সমান। সেক্ষেত্রে আমার আয়তক্ষেত্রের কর্ণ বের করতে হবে, আর এটাকে বর্গক্ষেত্রে বাহু ধরে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বের করব। তো লেখো, অনুপাত তো দেয় আছে আমার 5:12:13। সেখান থেকে আমি কতে পেয়েছিলাম ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার আর ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে লেখো, ক হতে প্রাপ্ত ত্রিভুজের বৃহত্তর বাহু 13 সেন্টিমিটার আর ক্ষুদ্রতর বাহু 5 সেন্টিমিটার। কি বলেছে? আয়তক্ষেত্রের কর্ণের সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটা আয়তক্ষেত্র লিখে নেই, একটু আয়তক্ষেত্র আঁকো। একটা ABCD একটা আয়তক্ষেত্র, ABCD। বলেছে বৃহত্তর বাহুটাকে দৈর্ঘ্য ধরতে হবে। তাহলে এখানে বৃহত্তর বাহু কোনটা? BC এবং AD। এটাকে আমরা 13 সেন্টিমিটার লিখলাম। আর ক্ষুদ্রতর বাহুটাকে প্রস্থ ধরতে হবে। তাহলে ক্ষুদ্রতর বাহু কত? এখানে AB বা CD।
অর্থাৎ 5 সেন্টিমিটার। আর এখানে কর্ণ কি হবে? এসি। আয়তক্ষেত্রে কর্ণটা হবে এসি। এই এসি এর মান বের করব। তাহলে লেখো আয়তক্ষেত্রের, এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এডি সমান বিসি সমান 13 সেন্টিমিটার। ত্রিভুজের বৃহত্তর বাহুটাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রের প্রস্থ কি হবে? ছোট বাহুটা, অর্থাৎ এবি সমান সিডি সমান 5 সেন্টিমিটার। এবার দেখো এবিসি যে ত্রিভুজটা, আমরা জানি আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ। তো এখানে এবিসি কোণ অর্থাৎ বি কোণটা সমকোণ হবে। সেক্ষেত্রে এবিসি কি হবে? ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। লিখে নাও, আমরা জানি আয়তের প্রত্যেকটা কোণ অর্থাৎ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই, তাহলে এবিসি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই সূত্র বা উপপাদ্য ব্যবহার করে পাই। উপপাদ্য লেখো, কি লিখতে পারি? এসি এর মান বের করব, অর্থাৎ এসি স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার। তো এখানে এবি এর মান কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 স্কয়ার। আর বিসি বলতে কত? বিসি বলতে এডি সমান 13 সেন্টিমিটার। লেখো 13 সেন্টিমিটার। 5 বলতে 25 আর 13কে করলে 169, যোগ করো 9 আর 5 4, ক্যালকুলেটরে যোগ করে নিবে, হাতে থাকলো 1, কত হবে? 194। তাহলে আমি এসি এর মান কত পেলাম? √194। অর্থাৎ এসি হচ্ছে আমার আয়তক্ষেত্রের কর্ণ, আর আয়তক্ষেত্রের কর্ণটা হবে কি? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহু অর্থাৎ এসি সমান কত পেলাম? √194। এখন এসি হলো এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণ। এসি হলো এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণ। আর এসি যদি বর্গক্ষেত্রের বাহু হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে ক্ষেত্রের বাহু হলে অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহুর দৈর্ঘ্য স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার। ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এসি তার হোল স্কয়ার। তাহলে লেখো এসি স্কয়ার। এসি এর মান কত পেয়েছিলাম? √194। মানটা বসাই দাও এখানে, √194। আর এর উপর হোল স্কয়ার হলে
তাহলে কি হবে এখানে রুট ওভার এবং স্কোয়ার দুইটা কাটা যাবে, থাকবে কি শুধু 194 এত বর্গ সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটারে দেওয়া সেজন্য বর্গ সেন্টিমিটার। এটাই হলো আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা আমার প্রশ্নে নির্ণয় করতে বলেছে। দেখো 23-এর গতে বলা আছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? উক্ত আয়তক্ষেত্র কোন আয়তক্ষেত্র? খতে আমরা বের করেছিলাম ABCD একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য পেয়েছিলাম কত 13 সেন্টিমিটার এবং প্রস্থ পেয়েছিলাম 5 সেন্টিমিটার। সেই আয়তক্ষেত্রটাই শতকরা কতটুকু বৃদ্ধি পাবে তা বের করতে বলেছে। তো লেখো খ হতে প্রাপ্ত বা খ হতে পাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার। যেহেতু ম্যাথ আমাদের ক্ষেত্রফল রিলেটেড, তার মানে আমাদের কি করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। লেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ 13 ইন্টু 5 এত বর্গ সেন্টিমিটার কত হবে 5 13 65 অর্থাৎ 65 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এবার বলেছে দৈর্ঘ্যটা আমার 10% বৃদ্ধি পাবে। তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হবে? আমরা 17 নাম্বার একটা অঙ্ক করেছিলাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে শতকরা কত বৃদ্ধি পায়। সেখানে আমরা এর 20% বৃদ্ধি করেছিলাম। তো যত দৈর্ঘ্য আমরা অর্থাৎ দৈর্ঘ্য যা থাকবে এত এর সাথে মানে এটা থাকবেই, এটা তো আমার থাকবেই, তার সাথে এত এর 10% বৃদ্ধি করব, প্লাস দিয়ে লিখব। লেখো 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের নতুন দৈর্ঘ্য কি পাবো 13 ছিল, এটা আমার থাকবে, এত এর সাথে কত বৃদ্ধি করব 10% বৃদ্ধি করব। কার 10%? যে বাহুটা দেওয়া আছে দৈর্ঘ্যটা দেওয়া আছে তার 10%। তাহলে প্লাস দিয়ে 13 লিখবে, এত এর 10%। আর যদি হ্রাস হতো তাহলে মাইনাস দিয়ে লিখতাম, তাহলে 13 এর 10% এত সেন্টিমিটার। এটাকে একটু ক্যালকুলেশন করো, 13 প্লাস পার্সেন্ট মানে হলো 1/100 অর্থাৎ 10/100 এত সেন্টিমিটার। এটাকে লিখলে কি হয় 13 প্লাস 13/10 এত সেন্টিমিটার কত হয়ে যাবে লসাগু করলে 130, লসাগু নাও 10 প্লাস 13 সমান 143/10 সেন্টিমিটার। তাহলে আমি 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 143/10 সেন্টিমিটার। আর এবার বলেছে প্রস্থটা 20% বৃদ্ধি করব। তাহলে আবার লেখো 20% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের নতুন প্রস্থ এই অংশের মতোই, অর্থাৎ প্রস্থ আমার যা দেওয়া আছে 5 সেন্টিমিটার এর সাথে বৃদ্ধি করব। তাহলে বৃদ্ধি যেহেতু তার মানে প্লাস কার 20%? প্রস্থের 20%। তাহলে লেখো প্রস্থ 5 এত এর 20% এত সেন্টিমিটার হবে। এখন এটাকে একটু ক্যালকুলেশন করো, 5 প্লাস পার্সেন্ট মানে 1/100
অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে নতুন প্রস্থটা পেলাম আমি 6 সেন্টিমিটার। এখন ক্ষেত্রফলটা কি হবে? লেখো অতএব আয়তক্ষেত্রের নতুন ক্ষেত্রফল যে নতুন দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি দুইটা গুণ করো, 143/10 ইন্টু 6 এত বর্গ সেন্টিমিটার। এখানে কত হয় একটু ক্যালকুলেটরের সাহায্যে করে নাও। 85.8 বর্গ সেন্টিমিটার। আমাকে কি বলেছে? ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে কতটা বৃদ্ধি পেলে সেই অংশটা আমরা দেখে নেই। লেখো ক্ষেত্রফল বৃদ্ধি পায়, অর্থাৎ নতুন আমরা যে ক্ষেত্রফলটা পেয়েছি এর থেকে যদি আগের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা বৃদ্ধিপ্রাপ্ত অংশটা পাবো। লেখো ক্ষেত্রফল বৃদ্ধি পায়, অর্থাৎ 85.8 মাইনাস 65 বিয়োগ করো 20.8 বর্গ সেন্টিমিটার। যেহেতু শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি বলেছে তাহলে আমরা লিখব অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। সূত্রটা আমাদের জানা আছে, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় কত হবে? বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল ইন্টু 100%। যেহেতু শতকরা বলেছে সেজন্য বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল বাই মূল ক্ষেত্রফল ইন্টু 100%। শতকরা বলেছে সেজন্য 100%। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল কত আমার? 20.8, অর্থাৎ নতুন আমি যে মাইনাস করে যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটা হলো আমার বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল। মূল ক্ষেত্রফল কত ছিল? 65 ইন্টু 100%। ক্যালকুলেটারে একটু দেখো কত হয়। 65 অর্থাৎ 32%। এখানে অবশ্যই তোমাকে পার্সেন্ট চিহ্নটা দিতে হবে, যেহেতু শতকরা বলেছে। পার্সেন্ট না দিলে অঙ্কটা কেটে দিবে, অর্থাৎ কিছু নাম্বার কেটে দিতে পারে। আশা করি আজকের ম্যাথগুলো ভালো বুঝতে পেরেছ। তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই সাবজেক্ট টিচারের সাথে আলোচনা করে নিবে। স্ক্রিনে দেখানো ম্যাথগুলোই আমাদের SW থাকবে। তো আজকের জন্য এখানেই, আল্লাহ হাফিজ।